নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক এই মুহূর্তে হঠাৎ করেই আসিফ মাহমুদ বড়সড় এক বোমা ফাটালেন। এতদিনের প্রস্তুতি, এত ক্যাম্পেইন সব কি তবে বৃথা যেতে বসেছে? তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, এনসিপি আসলে নির্বাচনে অংশ নেবে কিনা সেটা এখন নতুন করে ভাবার সময় এসেছে। অর্থাৎ নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। কিন্তু কেন? বদ্ধ দরজার ওপারে সেই 1.5 ঘন্টা আসলে কি ঘটেছিল? কেনই বা 15 মিনিটের বিরতি গড়িয়েছিল দীর্ঘ 90 মিনিটে? আর ঠিক সেই সময়েই কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনে বৈঠক করেছিলেন? তবে কি পর্দার আড়ালে বড় কোনো খেলা চলছে? এক টেবিলে যখন আসিফ মাহমুদ অভিযোগ করছেন পক্ষপাতিত্বের, ঠিক তখন অন্য টেবিলে বিএনপি এবং জামায়াতও কিন্তু বসে নেই। তারাও আঙুল তুলছে কমিশনের দিকে। সৌদি আরব বা বাহরাইন থেকে ভেসে আসছে ব্যালট পেপার নিয়ে অবিশ্বাস্য সব ভিডিও ফুটেজ। এসব কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ানক কোনো সত্য? আগামী 12ই ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে? আরেকটি প্রহসনী নির্বাচন, নাকি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক? আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করব। তথ্যের গভীরে গিয়ে দেখার চেষ্টা করব আসলে কি ঘটছে রাজনীতির অন্দরমহলে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা বা বিশ্বাসের সংকট বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়, কিন্তু এবারের পরিস্থিতি যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। অনাস্থার পারদ এত দ্রুত উপরের দিকে উঠছে যে খোদ নির্বাচন ভবনের কর্মকর্তারাও হয়তো এটা আঁচ করতে পারেননি। ঘটনার সূত্রপাত রবিবার আপিল শুনানির সময়। এনসিপি নেতা আসিফ মাহমুদ যে অভিযোগটি এনেছেন তা যদি সত্যি হয়, তবে সেটা বিচারিক প্রক্রিয়ার জন্য রীতিমতো অশনি সংকেত। আসিফ মাহমুদ অত্যন্ত স্পষ্ট ভাষায় যা বলেছেন, তাকে তিনি সোজাসাপটার নাটক ছাড়া আর কিছুই মনে করছেন না। তার অভিযোগের তীর সরাসরি কমিশনের বিচারিক প্রক্রিয়ার দিকে। তিনি দাবি করছেন সেখানে আইনের শাসন বলে কিছু নেই, চলছে আবেগ আর চাপের এক অদ্ভুত খেলা। তিনি জানিয়েছেন, শুনানির মাঝখানে হঠাৎ করে সিদ্ধান্তের কথা বলে ব্রেক নেওয়া হয়। বলা হয়েছিল বিরতিটা হবে মাত্র 15 মিনিটের, কিন্তু সেই 15 মিনিট গড়িয়ে যায় 1.5 ঘন্টায়। এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটেছিল? অভিযোগ উঠছে ঠিক ওই সময়েই নাকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠক করছিল। আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো, তখন আসিফ মাহমুদের কাছে সেটা আর নিছক রায় মনে হয়নি। তাদের কাছে মনে হয়েছে এটি একটি ফেব্রিকেটেড বা আগে থেকে সাজানো চিত্রনাট্য। এনসিপি এখানে চট্টগ্রাম বা অন্য কোনো উদাহরণের প্রসঙ্গ টেনে যে অভিযোগ করছে তা পিলে চমকানোর মতো। প্রথমে একজন কমিশনার জানালেন প্রার্থিতা বাতিল, কিন্তু পর মুহূর্তেই পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ। আইনের এমন নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধতে বাধ্য। আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরেছে চরম হতাশা। নির্বাচন কমিশনের উপর যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করছে এনসিপি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। কিছুদিনের মধ্যেই হয়তো আসবে চূড়ান্ত কোনো ঘোষণা। আর সেই ঘোষণা যদি নেতিবাচক হয়, তবে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য তা হবে এক বিশাল ধাক্কা। তবে রাজনীতির মাঠে টুইস্ট এখানেই শেষ নয়। এনসিপি অভিযোগ করছে যে কমিশন বিএনপির দিকে পক্ষপাতিত্ব করছে বা তাদের ফেভার করছে। অথচ মজার বিষয় হলো, সেই বিএনপিও কিন্তু কমিশনের উপর মোটেও সন্তুষ্ট নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত। মির্জা ফখরুল দাবি করছেন পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে তা কোনোভাবেই স্বাভাবিক নয়। এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কারচুপি? বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবেই ডিজাইন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া। ফখরুল স্পষ্ট করেই বলেছেন, প্রশাসন নিরপেক্ষ নেই আর পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। অর্থাৎ যাকে ফেভার করার অভিযোগ তুলছে এনসিপি, সেই দলটিই বলছে মাঠ সমতলে নেই। এখন প্রশ্ন হলো, এটা কি রাজনীতির চিরাচরিত ব্লেম গেম নাকি কমিশনের প্রকৃত ব্যর্থতা? এবার আসা যাক তৃতীয় পক্ষের অভিযোগে। এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কোণটি পূর্ণ করেছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট এবং গুরুতর। তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এখানে তিনি ইঙ্গিত করছেন বিএনপির দিকেই। তিনি দাবি করেছেন মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিদের আচরণে নিরপেক্ষতার লেশ মাত্র নেই। বিশেষ করে জামায়াত দাবি করছে একটি দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল এবং
নিরাপত্তা দেয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য বৈষম্যমূলক। জামায়াতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল প্লেয়িং ফিল্ড তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা বলছে, এখনই যদি এই বৈষম্য দূর না হয় তবে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবেই গণ্য করবে। প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয় তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। যদিও সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাসে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে দলটি, কিন্তু মাঠ প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরা দিয়ে কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় বোমাটি ফেটেছে দেশের ভেতরে নয়, বরং দেশের বাইরে, মধ্যপ্রাচ্যে। পোস্টাল ব্যালট নিয়ে যা ঘটছে তাকে এক কথায় তুঘলকি কাণ্ড বলা চলে। এক সময় আমরা রাতের ভোটের কথা শুনেছি, আর এখন প্রবাসীদের মুখে মুখে ফিরছে ব্যালটের ভোটের অদ্ভুত সব গল্প। বাহরাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বাহরাইনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট বাসায় বসে প্রকাশ্যেই ব্যালটের খাম গোনা হচ্ছে। অভিযোগের আঙুল উঠছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীর দিকে। যদিও কেন্দ্র থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু ভিডিওর দৃশ্যপট ভিন্ন কথা বলছে। কেউ কেউ বলছেন প্রবাসীদের ঠিকানার জটিলতার কারণে নাকি দলীয় কর্মীদের ঠিকানায় ব্যালট আনানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন কর্মীর বাসায় কেন শত শত ব্যালট যাবে? আর ভিডিওতে যখন বলা হয় ভিডিও কইরেন না, ফেসবুকে ছাড়িয়েন না, পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে বাকি থাকে না যে ডালমে কুচ কালা হে। একই চিত্র সৌদি আরবে এক ব্যক্তির কাছে পৌঁছে গেছে 400-500 ব্যালট। ভোটারদের সম্মতি ছাড়াই এইভাবে ব্যালট সংগ্রহ করা এবং তা নিয়ে বাক বিতণ্ডার ভিডিও ফাঁস হওয়ার পর নির্বাচন ব্যবস্থার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার কথা, সেখানে তারা দেখছেন তাদের ভোটাধিকার হরণ বা ম্যানিপুলেট করার এক মহোৎসব। বিএনপি এই ঘটনাকে দেখছে নির্বাচন বানচালের কারসাজি হিসেবে। তাদের দাবি, যারা ব্যালট নিয়ে জালিয়াতি করছে তাদের এনআইডি ব্লক করে দেয়া হোক। অন্যদিকে জামায়াত বলছে এগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই, মিসইউজ করার চেষ্টা কেউ করবেই, তখন সরকারের অসহায়ত্বই যেন ফুটে ওঠে। তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভোটের আগে এই তদন্তের ফল কি আদৌ কোনো কাজে আসবে, নাকি ততক্ষণে ব্যালট বাক্সে ছাপ্পা মারা হয়ে যাবে সুদূর প্রবাস থেকেই? ইসি সচিব বাহরাইনের ঘটনাকে যেভাবে হোস্টেল লাইফে চিঠি শেয়ারের সঙ্গে তুলনা করলেন তা শুনে সচেতন মহলে হাসির রোল পড়ে গেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি বা ব্যালট পেপার কি হোস্টেলের চিঠি? 160টি ব্যালট এক বাক্সে দিয়ে যাওয়া এবং তা প্রবাসীদের নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার এই সরল ব্যাখ্যা কি কোনো সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড হতে পারে? সিসি অবশ্য দাবি করছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবতা হলো আস্থা এখন তলানিতে। এখন প্রশ্ন হলো আগামী 12ই ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে? পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা বেশ জটিল। একপাশে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিয়ে পুনর্বিবেচনার টেবিলে বসেছে, অন্য পাশে বিএনপি ও জামায়াত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব। ছাত্রদল ইসি ভবন ঘেরাও করছে, হাসনাত আবদুল্লাহরা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন বলে দাবি করছেন। আর এর মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসছে পোস্টাল ব্যালট কেলেঙ্কারির খবর। সকল স্টেক হোল্ডার, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে তবে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি তাহলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে? উত্তরটা সময়ের হাতে, তবে লক্ষণগুলো মোটেই সুখকর নয়। নির্বাচন কমিশন যদি এখনই কঠোর হাতে সব অনিয়ম দমন করতে না পারে এবং সব দলের আস্থা ফেরাতে ব্যর্থ হয় তবে 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন হোঁচট খেতে পারে। জনগণ চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট, যেখানে কোনো নাটক থাকবে না কোনো মধ্যরাতের গল্প বা প্রবাসের ব্যালট কেলেঙ্কারি। দেখা যাক শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়। আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, রাজনৈতিক সব খবর এবং গভীর বিশ্লেষণ পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।